এখানে ইন্টারেস্টিং ব্যাপার হলো নেতাজির গ্র্যান্ড নেফিউ মানে অমিয় বোসের পুত্র শরৎ বোসের নাতি, নেতাজির দাদার নাতি আর কি। নেতাজির দাদা শরৎচন্দ্র বোস, তার নাতি শরৎচন্দ্র বোসের ছেলে অমিয় বোস, তার ছেলে সূর্য বোস, তিনি জার্মানিতে আছেন। তিনি নাকি 1950-এর দশকের কোনো না কোনো সময় এমিলি শ্যাঙ্কেলকে বলেছিলেন যে নেতাজি রাশিয়াতে আছেন, এবং সেখানে সূর্য বোস বলছেন রেমন্ড স্নাবেল এমিলিকে বলেছেন। রেমন্ড স্নাবেলটাকে একজন জার্মান জার্নালিস্ট, তিনি বলেছেন এমিলিকে যে উনি রাশিয়ান প্রিজন ক্যাম্পে আছেন, সাইবেরিয়ান প্রিজন ক্যাম্পে আছেন, এবং সেইখানে তাকে বলছে হি ওয়াজ বিইং স্লোলি পয়জনড, মানে ধীরে ধীরে তাকে পয়জন করা হচ্ছে, অ্যান্ড হি ওয়াজ লুজিং হিজ মাইন্ড, অর্থাৎ তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছেন। এই হচ্ছে ভার্সন। এই ভদ্রলোক রেমন্ড স্নাবেল তিনি কোন কেজিবি এজেন্টের কাছ থেকে জানলেন এবং তার সেই ডকুমেন্টটি কোথায়, তিনি কোথাও কোনো কমিশনের সামনে সাক্ষ্য দিয়েছেন কি? একটা মানে মাইন্ড বগলিং অ্যানালিসিস। সেই অ্যানালিসিসটা উনি করছেন, ফার্স্ট হ্যান্ড নলেজ না থাকলে করতে পারেন, অনেক ইনফরমেশনের সোর্স আছে একটা, যে কারণে উনি বলছেন যে সমস্ত ইম্পর্টেন্ট জায়গা নার্ভ সেন্টারে আমার লোক আছে। এর যদি না থাকতো তাহলে দেখবে উনি এক জায়গা থেকে নৈমিষারণ্য থেকে অমুক জায়গা থেকে তমুক জায়গায়, বস্তি, লখনৌ, তারপরে তোমার ফৈজাবাদ, অযোধ্যা, ফৈজাবাদ, এই জায়গায় যে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, প্রত্যেকটা জায়গা থেকে উনি যে বেরিয়ে আসছেন, উনি তো পর্দার পেছনে থেকে কথা বলতেন, এই যে বেরিয়ে আসছেন, যে এই বেরিয়ে আসার আগেই পুলিশ, লোকাল কিছু লোকজন ওই জায়গাতে ঢুকে ওনাকে বার করবার চেষ্টা, ওনার আইডেন্টিটিকে এস্টাবলিশ করার চেষ্টা ইত্যাদি প্রচেষ্টা চালিয়েছিল। কিন্তু সেটা আগে থেকে উনি আঁচ করতে পেরে যখনই পুলিশ রেড করতে গিয়ে দেখে নেই ওখানে, আর উনি রাত্রে উনি গাড়ি এসছে, গাড়ির ফুটবোর্ডের মধ্যে শুয়ে উনি গাড়ি থেকে উঠে চলে গেছেন। দুটো জিনিস পরিষ্কার, এক, কেউ সন্ন্যাসীকে চাক্ষুষ দেখেনি। যদি চাক্ষুষ আগে না দেখে থাকে তাহলে যে ডেড বডিকে পোড়ানো হয়েছে গুপ্তার ঘাটে, সরজু নদীর তীরে গুপ্তার ঘাটে পোড়ানো হয়েছে, তাকে তারা আইডেন্টিফাই করলো কি করে ফৈজাবাদের সন্ন্যাসী হিসেবে? তাকে দেখিয়ে দিত। তারা 1 নম্বর প্রশ্ন, এটা আমি প্রশ্ন তুলেছিলাম, তখন মনোজ মুখার্জি হেসে আমার দিকে বলেছেন এটা আপনার অ্যাট দ্য স্টেজ অফ আর্গুমেন্ট আপনি এটাকে মেনশন করবেন। সেকেন্ড প্রশ্ন হচ্ছে যে এরা কেউ ডেড বডিটাকে দেখেছে? কাপড়ে ঢাকা ছিল, কেউ বলেছে কাপড়টা একটু সরে গিয়েছিল, মুখটা একদম কালো দেখেছে। এবার কথা হচ্ছে, যদি কোনো বেওয়ারিশ ডেড বডি মর্গ থেকে নিয়ে আসা হয়ে থাকে, অনেকদিন মর্গে থাকলে তা কিন্তু রাইগার মর্টিস তো ফর্ম করেই থাকে, এবং চামড়াও কিন্তু ব্ল্যাক এন্ড হয়ে যায় বা কালো হয়ে যায়, এই সম্ভাবনা থাকতে পারে, উড়িয়ে দেওয়া যায় না। এটা একটা ব্যাপার। অর্থাৎ বডি ওয়াজ নট আইডেন্টিফাইড। একটা বডি এসছে কিন্তু তাকে পোড়ানো সম্ভব, তাকে পোড়ানো হয়েছে সে সেন্টের বডি কিনা কেউ বলতে পারছে না। 1 নম্বর, মানে কারোর কথাতে এটা এস্টাবলিশ হচ্ছে না। এবার সেকেন্ড থিং হলো ডক্টর মিশ্র, হি প্লেড এ কি রোল। কেন কি রোল বলছি? যে বাড়ির আউট হাউসে ভগবানজি থাকতেন ফৈজাবাদে, তাই ভদ্রলোকের নাম হচ্ছে গুরু বসন্ত সিং। ইনি হচ্ছে রিটায়ার্ড আরটিও, এলাহাবাদের রিটায়ার্ড আরটিও। এই ভদ্রলোকের বাড়িতে ওই আউট হাউসে উনি থাকতেন। এইবার ইনি ওই দিনে 16 সেপ্টেম্বর 1985-এ দেখেন আরপি মিশ্র ভগবানজির ঘর থেকে বেরিয়ে এসছেন, এসে ওনাকে বলছেন যে উনি খুব অসুস্থ, ওনার কন্ডিশন ভালো না। এটা গুরু বসন্ত সিংকে বলেছেন। তখন গুরু বসন্ত সিং বলছেন আমি ওনাকে দেখতে যাবো। উনি কেমন আছেন দেখতে যাবো। আচ্ছা, তার আগে গুরু বসন্ত সিং ওনাকে দেখেছে? না, গুরু বসন্ত সিং কোনো সময় দেখেনি।
ওই জন্য আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে ওনার সাক্ষ্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, আমি এই জায়গাটাকে ইন্টারেস্টিং বলছি এই কারণে ওনার সাক্ষ্যের মধ্যে, কারণ আমি নিজে ওনাকে মিট করেছি এবং প্রশ্ন করেছি, একই কথা উনি আমাকে বলেছেন। উনি ঘরে ঢোকার চেষ্টা করেছেন, ঘরের দরজা আটকে দাঁড়িয়েছিলেন ডক্টর মিশ্রর স্ত্রী। তিনি বলেছেন আপনি গিয়ে কী করবেন, ডক্টর মিশ্র আছেন, আপনাকে এখন আসতে হবে না, আপনি যেতে পারবেন না। এবং গুরুবচন সিং বলেছেন উনি একজন মহিলা, সে মহিলাকে ঠেলে ঢোকা আমাদের এখানে এটা সম্ভব না, আমার পক্ষে সম্ভব হয় না, আমি যাইনি, আমি যেতে পারিনি। তারপর আমি এসে বসে থাকি ঘরের মধ্যে। খানিকক্ষণ বাদে আপনি মিশ্র এসে বলেন যে ভগবানজি দেহত্যাগ করেছেন। আমি আবার যেতে চাই, আবার ওই ওনারা দাঁড়িয়ে থেকে বলেন না আপনি যেতে পারবেন না, আপনি খবর দিন বাকিদের ইত্যাদি। এই সময় একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটে। সেই ঘটনা ঘটে যে এই সময় একটা প্রশ্ন করা হয় কমিশন থেকে, কমিশনে যারা ক্রস এক্সামিন করেছে তারাও প্রশ্ন করে যে আপনি যখন এই কথাটা আরপি মিশ্রর সঙ্গে বলছেন বা যখন এই খবরটা পাচ্ছেন, 6টার সময় অসুস্থ হচ্ছেন, 9টা নাগাদ আরপি মিশ্র আপনাকে খবর দিচ্ছে উনি দেহত্যাগ করেছেন। এই পিরিয়ডটা, টোটাল পিরিয়ডের মধ্যে ওখানে ডক্টর আরপি মিশ্র এবং ওনার ফ্যামিলি এছাড়া আর কেউ উপস্থিত ছিল কি? ডক্টরহীন ভাষায় এখানে উনি বলছেন গুরুবচন সিং, আর কেউ ওখানে উপস্থিত ছিল না, এটা বলছেন। আমি কেন বললাম? এই কারণে বললাম যে পরবর্তীকালে ডক্টর পি ব্যানার্জি বলে একজন ডাক্তার, তিনিও কিন্তু ওখানে, হোমিওপ্যাথিক ডাক্তার, তিনিও কিন্তু ভগবানজির চিকিৎসার জন্য ওষুধ দিয়েছেন বা করেছেন বলে ক্লেম করেছেন ইত্যাদি। তিনি কিন্তু বলেছেন যে উনি দেখেছেন এবং উনি ওই ঘরে ছিলেন যখন ভগবানজি দেহত্যাগ করেছেন। গুরুবচন সিং সত্যি কথা বলছেন না ডক্টর পি ব্যানার্জি সত্যি কথা বলছেন, দুটোর মধ্যে একটা ব্যাপার আছে। এই কনফিউশনটার মধ্যে আমি একটা জিনিস বলছি, কেন গুরুবচন সিং এর কথাটা আমি গুরুত্ব দিচ্ছি তার একটা কারণ আছে। ভগবানজিকে গুরুবচন সিং এর বাড়িতে নিয়ে এসেছিলেন কে? আরপি মিশ্র। উনি বলছিলেন আমার গ্র্যান্ডফাদার এখানে থাকতে চান, এইগুলো নিয়ে এসেছিলেন। কাজে ডক্টর আরপি মিশ্রের এখানে একটা সিগনিফিক্যান্ট পজিশন আছে। আর পি ব্যানার্জি কিন্তু অনেক পরবর্তীকালে যোগাযোগ হয়েছে। আর পি ব্যানার্জি এই কথাটা বলছেন, এই পি ব্যানার্জির কথা কিন্তু কোনো তার কোনো সাক্ষী কিন্তু নেই, ইট ইজ নট কোরোবোরেটেড বাই এনি আদার পারসন। এটা হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার। অতএব আমরা মোটামুটি ধরে নিতে পারি যে গুরুবচন সিং যেটা বলছেন, আর এই জায়গাটাতে পি ব্যানার্জি একবারও কিন্তু বলেননি যে এখানে ডক্টর আরপি মিশ্রের স্ত্রী উপস্থিত ছিলেন, এই কথাটা কিন্তু একবারও বলেননি। তাহলে সেটা কোথায় গেল? তাহলে কি এখন গুরুবচন সিং এটা মিথ্যে কথা বলছেন? এইটা বলার গুরুবচন সিং এর কিন্তু কোনো রিজন নেই। কারণ যদি উনি মিথ্যে কথা বলেছেন, উনি ইচ্ছে করে ঢোকেননি তো হতে পারে না। উনারই বাড়ি, সেখানে উনি ঢুকবেন না, এটা তো হতে পারে না। এই আরপি মিশ্রের স্ত্রী ছিলেন, সেটা কিন্তু ঢুকতে পারেননি, এটা অনেক বেশি প্লজিবল। এই জায়গাটাতে কনফিউশন, এখানে একজন মিথ্যে কথা বলছেন, মিথ্যে কথা এখানে ফ্যাকচুয়ালি ইনকারেক্ট স্টেটমেন্ট করছেন, যেটা পি ব্যানার্জি বলছেন। কাজে ওই যে কেন বলছে না বলছি আমি আপনাকে, অর্থাৎ ইন অল প্রবাবিলিটি আরপি মিশ্র একজন ডাক্তার, খুব বড় ডাক্তার একজন, ওনার পক্ষে একটা বডি জোগাড় করে ওইখানে নিয়ে আসা, যেখানে বার করে ঘর থেকে বার করা, ঢাকা দিয়ে বার করাটা এমন কিছু ডিফিকাল্ট ব্যাপার নয়। যে বডিটা ঘর থেকে বার করে নিয়ে আসা হয় সেটা সেইটের বডি, এটা তো হতে পারে না। অম্লান ঘোষের ফিল্মেই অম্লান ঘোষকে জিজ্ঞাসা করলে আপনারা জানতে পারবেন, ওর কাছে ডকুমেন্ট আছে, ও ক্যামেরা বন্দি করেছে, দেখতে পাবেন আরপি মিশ্র বলছেন যাকে পোড়ানো হয় তিনি দ্য সেন্ট অফ ফৈজাবাদ নন। मुझे जो बॉडी मिला था उनका नहीं था। এই যে বডিটা সুইচ করা, বডি সুইচ করা মানে কি, বডিটা নিয়ে আসা একটা, এইটা ডক্টর আরপি মিশ্রের পক্ষে খুব ডিফিকাল্ট জব ছিল না। হি কুড হ্যাভ ডান ইট ভেরি ইজিলি বিকজ হি ওয়াজ এ গভর্নমেন্ট ডক্টর, গভর্নমেন্ট হসপিটালের ডক্টর। সেখান থেকে মর্গ থেকে ততদিনে তো উনি অবসর নিয়ে নিয়েছেন সেই সময়টা, নাকি অবসর নিয়েছেন কি না নিয়েছেন দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট ওনার কানেকশন তো আছে। আর ওইরকম জায়গায় তো এই ধরনের মানুষদের ইনফ্লুয়েন্সটা অনেক বেশি থাকে।
তো আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, বিমানজিকে জিজ্ঞাসা করেছে কমিশন, আচ্ছা আপনারা তো ডাক্তার ওখানে উপস্থিত ছিলেন, তো আপনার ডেথ সার্টিফিকেট দেননি? বিমানজি উত্তরটা শুনলে এবার বুঝতে পারবেন যে উনি কী কথা বলছেন। উনি বলেছেন যে না, আমার সঙ্গে তো আমার সিনিয়র ছিলেন, ডক্টর আর্জুন মিশ্র আমার সিনিয়র, উনি যখন ডেথ সার্টিফিকেট দেননি তখন আমি আর কী করে দিই? এটা একটা আর্গুমেন্ট হিসেবে কেউ বিশ্বাস করবে, কেউ মেনে নেবে? এই কথাটা বলেছেন, নো ডেথ সার্টিফিকেট, নো ডেথ সার্টিফিকেট, নো আইডেন্টিফিকেশন। একটা বডি বেরিয়ে এলো এবং বেরিয়ে আসার পর তাকে ক্রিমেট করা হলো এমন একটা জায়গায় যেখানে কোনো দিন দাহ কার্য হয় না। এই হচ্ছে ঘটনা। এইবার আমি আর একটা কথা বলি, এইটা কিন্তু আমি ডকুমেন্টারি এভিডেন্সে প্রমাণ করতে পারবো না, দিস ইজ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি রুদ্রজ্যোতি সুরজিৎ দাশগুপ্ত আরপি মিশ্রের বাড়িতে গিয়েছিলাম, ওনার সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলার পরে আমরা বেরিয়ে আসছি, তখন আরপি মিশ্রের ছেলে আমাদের এগিয়ে দিতে এসেছিলেন। রুদ্র হঠাৎ, এখন লয়ার তো, লয়ারের সব প্রশ্ন মাথায় আসে, আমাদের সেই সব প্রশ্ন আমাদের মাথায় চট করে আসবে না। হট করে বলেছে, আচ্ছা একটা কথা হিন্দিতে বলেছে, একটা কথা আমাকে বলো তো। উনি ওখানে ওনার খরম থেকে আরম্ভ করে সব কিছুই তো ছেড়ে গেছেন, উনি কি করে তাহলে বিভিন্ন জায়গায় দিন যাপন করছেন কি করে? ছেলে একটু হেসে বলেছিল, উনকা ওয়াক্ত কা কোই কমি হয় ক্যা? এই কথাটা আমার কানে এখনো পর্যন্ত বাজে। তার মানে উনি যেখানেই যান সেখানে ওনার ভক্তরা ওনার থাকার, ওনার ব্যবস্থা মানে হাইড আউটের বা ওনার কোনো জায়গায় সেফ হাউসের বন্দোবস্ত করে দিয়েছে। উনি এখানে কোথায় গিয়েছেন সেই কথাটা আমি বলতে পারবো না, এই কারণে যে উনি শুধু আমার বন্ধুকে, যখন বন্ধু জিজ্ঞাসা করেছিল জগৎজিৎ দাশগুপ্ত যে আপনি কবে আসবেন, কি আসবেন ইত্যাদি নিয়ে, একটা কথাই বলেছিলেন, যখন পা রাখবো তার আগের মুহূর্তে অবধি তোমরা টের পাবে। এইবার আমার প্রশ্ন হচ্ছে, তার আগের মুহূর্ত অবধি, আগের সেকেন্ড অবধি তো আমরা পৃথিবীর কেউ জানতে পারিনি যেটা হতে পারে, হতে যাচ্ছে। ভগবানজির আবির্ভাব এবং পদার্পণ একটা রাজনৈতিক সামাজিক ভূমিকম্পের মতো, সেটা তার আগের মুহূর্ত অবধি বোঝা যাবে না, এটুকুই আমার বিশ্বাস। এবার আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো, আপনি বলছেন যে ভগবানজি যে ম্যাপটা রেখে গেছে, উনি তো নিজের আত্মপরিচয় গোপন করতেন, তা উনি যখন চলেই যাচ্ছেন এক জায়গা থেকে আপনাদের মত অনুযায়ী, কিন্তু উনি বাক্স ভর্তি ডকুমেন্টস রেখে গেলেন, উনি একটা ম্যাপ রেখে গেলেন, হ্যাঁ, তাহলে উনি সেই পরিচয়টা কেন উন্মোচিত করে চলে গেলেন? উনি তাহলে সেটাকে কেন হাইড করলেন না? প্রথম কথা হচ্ছে, উনি এক জায়গায় বলেছিলেন, তোমরা কি ভাবছো যে আমি, যেটা ডায়েরিতেও পেয়ে যাবে, এটা আমি আমার সিনিয়রদের কাছ থেকে শুনেছি, যে আমি যদি এসে আমার পরিচয় হঠাৎ মাঠের মধ্যে দাঁড়িয়ে চিৎকার করে বলি, তখন সবাই আমাকে একদম আহা আহা করে সবাই অ্যাকসেপ্ট করে নেবে, নাহলে বেশ কিছু লোক চিৎকার করবে এটা ঠকবাজ, ইম্পস্টার, এইসব বলবে। এই ব্যাপারটা তো আছে। কাজে উনি যখন চলে গেছেন তখন ডকুমেন্টারি এভিডেন্স দেখে গেছেন, সেইটা দেখে তোকে অকাট্য প্রমাণ, সেখানে একটা মানুষ নিজেকে জাহির করছে না, সে মানুষটার সম্পর্কে তুমি তার হ্যান্ড রাইটিং টেস্ট করো, তার ম্যাপ থেকে দেখো, এগুলো তো ডকুমেন্টারি এভিডেন্স, আনঅ্যাসেলেবল ফ্যাক্টস, আনঅ্যাসেলেবল ডকুমেন্টস। অন দ্য বেসিস অফ দ্যাট তুমি বুঝতে পারবে যে মানুষটা যে ছিল সে কে। এটা হচ্ছে ব্যাপার। আর যদি মুখে বলি আমি এই, তুমি বলতে পারো এই লোকটা নিজের কথা নিজে এমন করে বলছে, এই হচ্ছে কথা। আরও হচ্ছে যে এই যে অনেকে বলছে আমি বড় বড় কথা বলছেন, আমি পৃথিবীর সমস্ত ঘটনা আমি নিয়ন্ত্রণ করছি, অমুক করছি তমুক করছি, এটা ভগবানজির ডিলিউশন, ওনার মানসিক বিকৃতি ওই জন্য যুক্ত করছে। আচ্ছা, তিনি বলেছিলেন, ওনার শিষ্যকে বলেছিলেন, অমুক ডেট থেকে অমুক ডেটের মধ্যে তোমরা বাংলাদেশ যেও না, সে যাওয়াটা খুব বিপজ্জনক। সেই ডেটের মধ্যেই কিন্তু মুজিব মার্ডার হয়েছিল। আচ্ছা, এই ঘটনাটা উনি আগে থেকে আঁচ করতে পেরেছেন, যখন একটা মিলিটারি কু হতে যাচ্ছে। ওই ইনফরমেশনটা ওনার পাওয়ার সোর্স ছিল নিশ্চয়ই, উনি জানলেন করতে। এক নম্বর। আরও অজস্র আছে কিভাবে উনি এই যে আমেরিকা ভিয়েতনামের যে যুদ্ধ থেমেছিল কি করে, সেই সব জায়গায় যে ঘটনাগুলো তার যে এক্সপ্লানেশন দিয়েছেন,
সে একটা মানে মাইন্ড বগলিং অ্যানালিসিস। সেই অ্যানালিসিসটা উনি করছেন, ফার্স্ট হ্যান্ড নলেজ না থাকলে করতে পারেন, অনেক ইনফরমেশনের সোর্স আছে একটা, যে কারণে উনি বলছেন যে সমস্ত ইম্পর্টেন্ট জায়গার নার্ভ সেন্টারে আমার লোক আছে। এর যদি না থাকতো তাহলে দেখবেন উনি এক জায়গা থেকে নৈমিষারণ্য থেকে অমুক জায়গা থেকে তমুক জায়গায়, বস্তি, লখনৌ, তারপরে তোমার ফৈজাবাদ, অযোধ্যা, ফৈজাবাদ, এই জায়গায় যে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন, প্রত্যেকটা জায়গা থেকে উনি যে বেরিয়ে আসছেন, উনি তো পর্দার পেছনে থেকে কথা বলতেন, এই যে বেরিয়ে আসছেন, যে এই বেরিয়ে আসার আগেই পুলিশ, লোকাল কিছু লোকজন ওই জায়গাতে ঢুকে ওনাকে বার করবার চেষ্টা, ওনার আইডেন্টিটিকে এস্টাবলিশ করার চেষ্টা ইত্যাদি প্রচেষ্টা চালিয়েছিল। কিন্তু সেটা আগে থেকে উনি আজ করতে পেরে যখনই পুলিশ রেড করতে গিয়ে দেখে নেই ওখানে, আর রাত্রে উনি গাড়ি এসছে, গাড়ির ফুটবোর্ডের মধ্যে শুয়ে উনি গাড়ি থেকে উঠে চলে গেছেন। এই যে ব্যাপারটা, তার মানে উনি যখনই এই ধরনের ব্যবস্থা হচ্ছে তার আগে থেকে উনি ইনফরমেশন পেয়ে যেতেন। এটা কি লক্ষণ, এটা কি ধরনের ব্যাপার ইন্ডিকেট করে? এটা ইন্ডিকেট করে এই যে মানুষটি অনেক কিছু নিয়ন্ত্রণ করতে পারতেন বা করেছেন। উনি এই কথাটা আমি শুনেছি, আমার সঙ্গে আমার বন্ধু যিনি যে আগে প্রয়াত, সে গিয়েছিল এবং তার সঙ্গে কথাবার্তা হয়েছিল পর্দার বাইরে থেকে। সে বলেছিল, উনি বলেছেন যে রাশিয়াতে এখন যে সিস্টেমটা দেখছো সেই সিস্টেমটা থাকবে না। আমি একটা সেমিনারে, আমি তখন সোশ্যালিস্ট থট ইত্যাদি অনেক কিছু পড়াতাম, পড়াতে গিয়ে আমি তখন বলেছিলাম যে দ্য সোশ্যালিস্ট সিস্টেম হুইচ ইজ এক্সিস্টিং রাইট নাও ইন সোভিয়েত রাশিয়া উইল নট কন্টিনিউ টু এক্সিস্ট আউট হিয়ার। অনেক লোক আমাকে হেসেছিলেন, যেগুলো আপনি কি এসব কথাবার্তা বলছেন। কিন্তু গর্বাচেবের উত্থান হলো, গ্লাসনস্ট পেরেস্ট্রোইকা হলো, সোভিয়েত রাশিয়ান সিস্টেম হুড়মুড় করে ভেঙে পড়লো এবং সেখানে সোশ্যালিস্ট সিস্টেম থাকলো না। আমি যখন মস্কো ভিজিট করি কমিশনের সঙ্গে, আমি দেখেছি সেখানে আর্কাইভসের তলায় বিরাট লেনিন স্টালিনের কাটা মুন্ডু পাথরের সিঁড়ির তলায় নোংরা ন্যাকড়া চাপা দিয়ে পড়ে আছে। এই দৃশ্য আমি নিজের চোখে দেখে এসেছি। আমার তখন কোনো ক্যামেরা ছিল না বলে আমি ছবি তুলে আনতে পারিনি, কিন্তু আমার বক্তব্যটা একটাই যে এই ঘটনাটা ভগবানজি কী করে আগে থেকে অনুমান করলেন এই কারণে হি ওয়াজ ইন রাশিয়া, এবং রাশিয়ার অভ্যন্তরে কী ঘটতে চলেছে এগুলো উনি জানতেন, এবং কী ঘটতে যা পারে এগুলো উনি বুঝতে পেরেছিলেন। আপনি পড়ানোর কথা বললেন এক্ষুনি, হ্যাঁ, আপনি তো রাষ্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান ছিলেন প্রেসিডেন্সি কলেজে। তো রাষ্ট্রবিজ্ঞানে নেতাজি সংক্রান্ত যে অংশ এখনো তো সেরকমভাবে স্থান পাইনি, এখনো পাইনি। আচ্ছা, আমরা যদি দেখি যে এখনো দেখা যাচ্ছে যে প্লেন ক্র্যাশে রাষ্ট্রবিজ্ঞানে বা ইতিহাসের বইতে এখনো দেখা যাচ্ছে যে 1945-এ প্লেন ক্র্যাশেই নেতাজির মৃত্যু হয়েছে, অফিসিয়াল ডকুমেন্টসের কথা বলছি। তাহলে কেন এই বিষয় প্রত্যেকবার এই বিষয়ে আমরা আলোচনা করি? এইবার একটা কথা বলি, কমিশন যখন এই রায়টা দিয়ে দেয় যে প্লেন ক্র্যাশে ওনার মৃত্যু হয়নি, তখন যে সরকার ছিল সেই সরকার সে কমিশনের রিপোর্টটাকে অ্যাকসেপ্ট করেনি। কিন্তু পরবর্তীকালে যে সরকার এলো, সে তো কোন সরকার, এই যে বর্তমান যে সরকার আছে সেই সরকারের, তারা যখন প্রথমে এসেছিল, এনডিএ সরকারই তখন ছিল, তারা অনেক ইনভেস্টিগেশন করার জন্য অনেক রকম ডকুমেন্ট রিলিজ করলো, প্রচুর ডকুমেন্ট তারা রিলিজ করেছিল ফার্স্ট টাইম। এবার এখানে স্টেট গভর্নমেন্টও কিছু ডকুমেন্ট রিলিজ করেছিল, 64টা ফাইল, পুলিশ মিউজিয়াম, 100 ফাইলটা কত রকম ফাইল রিলিজ করেছিল সেন্ট্রাল গভর্নমেন্ট। হ্যাঁ, এইবারে সেগুলোর পরে আমরা আশা করেছিলাম যে একটা পজিটিভ ইয়ে হবে, আইবি সব ফাইল 72টা 73টা ফাইল আইবি কিন্তু রিলিজ হয়নি। এইবারে সেটা নিয়ে আমাদের ডিমান্ড ছিল যে সেটা কারণ রিলিজ হলো না। এইবারে সেখান থেকে যখন বলা হলো তখন এটাই মেনটেন করা হলো, আপনি যেটা বলছেন যে প্লেন ক্র্যাশে মারা গেল ইত্যাদি, তখন এটা চ্যালেঞ্জ হয়, সরকারকে লেখা হয়। তার উত্তরে সরকার তখন নিজের পজিশনটাকে কারেক্ট করে নিয়ে একটা স্টেটমেন্ট করে যে আমরা এটা আসলে বলতে চেয়েছি, দিস ওয়াজ দ্য অফিসিয়াল স্টেটমেন্ট মেড বাই দ্য ফর্মার গভর্নমেন্ট। এইটা বাবা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তোমার স্টেটমেন্টটা কি, তুই তো বললে না,
ফর্মাল গভর্নমেন্ট এটা আগে বলেছে ঠিক আছে, কিন্তু অন দ্য বেসিস অফ দ্য ডকুমেন্টস রিলিজড তোমার তোমার স্টেটমেন্টটা কী সেটা তুমি বলো। সেই জায়গাটা কিন্তু এখনো পর্যন্ত কোনো সদুত্তর মেলেনি, এবং আনফর্চুনেটলি এই কথাটা আমি বলতে বাধ্য যে এই জায়গায় পজিটিভ স্টেপটা কিন্তু এখনো পর্যন্ত নেওয়া হয়নি। অর্থাৎ ইন মাই ওপিনিয়ন এইটা সরকার তখনই করতে বাধ্য হয় তখন জনগণ এটার উপর সেইভাবে উপযুক্ত চাপ সৃষ্টি করতে পারে। আমরা না নেতাজিকে সেইভাবে নিয়ে ভাবছি না। আমরা যদি বলি আমাদের ভাবানো হয় না, আমাদের পড়ানো হয় না, এই অজুহাতটা প্লিজ আমার অনুরোধ, আমার অনেক বয়স হয়েছে, অনেক দিন শিক্ষকতা করেছি, আমি আর অনুরোধ করছি প্লিজ এই কথাগুলো বলবেন না। ভাবানো হয় না, পড়ানো হয় না কি আছে? আমার দেশের এত বড় নেতা, যে নেতা জন্মায়নি আজ পর্যন্ত, জন্মাবেও না, তাকে নিয়ে আমার কোনো আগ্রহ থাকবে না, আর আমি তাকে নিয়ে চাপ সৃষ্টি করবো না যে তার কি, তিনি কীভাবে কী হলো না হলো। দোষটা কিন্তু আলটিমেটলি আমাদের উপর পড়তে হয়, দায়টা আমাদের। আমি একজন আমার খুব ক্লোজ লোক, সে হেসে বলেছিল কি নেতাজিকে খুঁজে পেলেন, বিদ্রুপ করে আমাকে বলেছিল। আমি তার উত্তর তাকে বললাম, দেখুন কী করে পাবো বলুন, জীবনে মলমূত্র ছাড়া তার কিছু ত্যাগ করিনি, খুঁজে পাবো কী করে বলুন। চুপ করে গেছি, না কিছু উত্তর দেননি। বুঝতে পেরেছি। এই যে আপনি বলছেন যে সরকার প্রকাশ করছেন, এই যে আমরা কি করতাম, আমাদের যে মেন্টাল সুনীল গুপ্তানি কী করতেন, প্রতিটা পয়েন্টে প্রতিটা ইয়েতে তারা কিন্তু এই রুদ্রজ্যোতি কত কত কেস করেছে, কত মামলা ওই অংশগ্রহণ করেছে, আমরা সে মামলার পার্টি হয়েছি। তো এই জিনিসটা করতে গেলে তো জনগণকে এগিয়ে আসতে হবে। মামলা তো এমনি এমনি হয় না, মামলা করতে এগিয়ে আসতে হয়, তার পিটিশন করতে হয়, তার বক্তব্য রাখতে হয়, সেইগুলো করার জন্য লোক কোথায় কেউ করে? আমরা তো করি, চেষ্টা করি, যতটা পারি চেষ্টা করি, এখনও চ্যালেঞ্জ করি নাই, কিন্তু তার তো লিমিট আছে। ওই জন্যই তো আপনাদের সামনে বলছি, আপনাদের মাধ্যমে জনগণকে বলার উদ্দেশ্য আমার যে এগিয়ে আসুন, চেষ্টা করুন। আমি আগে একটা আপনাদের ফাংশনে এই কবিতাটার কথা বলেছিলাম, এইটা কবিতাটা লিসনার্স বলে একটা কবিতা ছোটোবেলায় পড়ে, ওয়াল্টার ডেলামিয়ার। হ্যাঁ, সে ওয়াল্টার কবিতাটা লাস্টে আছে, সে পথিক যখন একটা হন্টেড হাউসের সামনে এসে দরজা ধাক্কাচ্ছে, সে হন্টেড হাউস, আমাদের দেশ হন্টেড হাউস হয়ে গেছে, মানে সব কিন্তু কাকস্য পরিবেদনা, কেউ নেই, দরজায় এসে ধাক্কাচ্ছে, বাকনা নেই, একটুখানি বিশ্রামের জন্য ধাক্কাচ্ছে। ইজ দেয়ার এনিবডি দেয়ার, ইজ দেয়ার এনিবডি দেয়ার, আমাদের প্রশ্ন সব দেশের লোককে, ইজ দেয়ার এনিবডি দেয়ার, যারা তুলবে, প্রশ্ন তুলবে, চাপ সৃষ্টি করবে, ইজ দেয়ার এনিবডি দেয়ার। এরপরে আর কিছুই বলার থাকে না। অধ্যাপক নন্দলাল চক্রবর্তী যেই কথা বললেন, এবং আমি আমার আগের যে এপিসোডটা সেখানে ডক্টর শঙ্কর চ্যাটার্জিও বলেছিলেন, আমিও একই কথা বলেছিলাম যে মানুষ না এগিয়ে এলে কিচ্ছু হবে না, শেষ কথা হচ্ছে জনগণ, যেটা নন্দলাল চক্রবর্তী বললেন। এবং ওয়াল্টার ডেলামিয়ারের দ্য লিসনার কবিতাটার নাম আমাদের পাঠ্য পুস্তকে ছিল, আমরা সবাই পড়েছি ছোটবেলায়, আমাদেরও পাঠ্য পুস্তকে ছিল ইংরাজিতে। তো সে ট্রাভেলার বলছে, ইজ দেয়ার এনিবডি হিয়ার, দেয়ার, ইজ দেয়ার এনিবডি দেয়ার। হ্যাঁ, এই দুটো দেয়ারের খুব একটা অদ্ভুত তাৎপর্য আছে। কেউ কি আছে, মানে সেই আমার বলতে ইচ্ছে করে দেশবাসীকে, কেউ কি আছো যেহেতু চেঁচিয়ে বলবে না যা করছে তা ঠিক নয়, তাকে আমাদের জানতে হবে, তার সম্বন্ধে আমাদের জানতে হবে, তার সম্বন্ধে ইতিহাস বইতে যা লিখেছে তা সত্য নয়, অনেক কথা লেখার আছে। কেউ কি বলছো না বলছো না? কেউ রাশিয়াতে মেরে ফেলছো, কেউ অমুক জায়গায় কোনো দাড়িওয়ালা বুড়োকে দেখিয়ে বলছো যে হ্যাঁ এই যে নেতাজি, এইসব ফেরেববাজি গাঁজাখুরি গল্প টল্প করে গাড়ি যাচ্ছ, নিশ্চিন্তে আছো, এটা নয়। খুব ডিসপ্যাশনেটলি ডকুমেন্টের উপর ভিত্তি করে সিরিয়াস গবেষণা করে কোর্টের কাছে মান্যতা পায় এরকম এভিডেন্স জোগাড় করে এগিয়ে যাওয়ার যে একটা কষ্টসাধ্য প্রসেস, সেই কষ্ট করতে আমরা রাজি নই। তার থেকে আমরা একটু টিভি দেখলাম, একটু সানসানি চ্যানেল আমরা দেখে নিলাম, ব্যাস হয়ে গেল, দ্যাট ইজ দ্য ম্যাটার, হয়ে গেল। বাঙালির এই অবস্থা, ভারতবর্ষের দেশে এই অবস্থা, এটা হয়ে গেল। কিন্তু আমি তোমাকে একটা কথা বলছি, তখন তুমি বলছি নিশ্চয়ই, তুমি অনেক ছোটো আমাকে, যাই হোক, আমি একটা সেমিনারে গিয়েছিলাম দিল্লিতে, জেএনইউতে, আমার একটা জেএনইউ দিল্লি ইউনিভার্সিটিতে, সেখানে একটা বক্তৃতা গিয়েছিলাম। সেইখানে একটা হল ছিল, সেই হলটাতে আমার লেকচারটা হওয়ার কথা ছিল। সেই হলে
আমি যখন সকালবেলা গিয়ে পৌঁছেছি, আর এইসব ক্ষেত্রে তো বুঝতেই পারছো আমি কোনো কষ্ট স্বীকার করতে চাই না, ভোরবেলা গিয়ে পৌঁছেছি, ঠান্ডার মধ্যেও গেছি, গিয়ে দেখি নেতাজির একটি বিরাট ছবি মাটিতে একটা ইয়ের মধ্যে দেওয়ালে ঠেকিয়ে রাখা আছে, ওটাকে পরে সাজিয়ে রাখা হবে আর কি সেমিনার রুমে। হঠাৎ একটি দারোয়ান, বাঙালি নয় কিন্তু, সে হেঁটে দেখছে, দেখে এই ওরা একজনকে ডেকেছে, ये क्या है, ये नेताजी का पिक्चर है, कुर्सिला कुर्सिला, আমি কুর্সিলা। সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে একটা চেয়ার নিয়েছে, চেয়ারের উপর সে নেতাজি ছবিটা রাখে। আমি এইটা দেখে ভাবলাম এই সেন্টিমেন্টটা আমাদের আছে তো, এই সেন্টিমেন্টটা আমাদের আছে তো, নেই। থাকলে আমরা এই কাণ্ডটা করতাম না, চুপ করে বসে থাকতাম না। এখন আমরা মুখ ফিরিয়ে আমরা অনেক আঁতেল হয়ে গেছি, কিছু মনে করবেন না, আঁতেল হয়ে গিয়ে মুশকিল হয়ে গেছে। এই যে ওয়াল্টার ডেলামেয়ার দ্য লিসেনার কবিতাটা, ইজ দেয়ার এনিবডি দেয়ার, পাশাপাশি আমার খুব প্রাসঙ্গিকভাবে রবীন্দ্রনাথের ক্ষুদিত পাষাণের কথা মনে পড়ল, তফাৎ যাও সব ঝুট হ্যায়। আজ বা উলঙ্গ রাজায় নীরেন্দ্রনাথ চক্রবর্তী বলেছিলেন, লিখেছিলেন কবিতায়, রাজা তোর কাপড় কই। সেই বাচ্চা ছেলেটা এসে জিজ্ঞেস করেছিল রাজাকে, যে রাজা তোর কাপড় কই। আজ কি কেউ নেই যে আঙ্গুল তুলে বলবে? আমার বরঞ্চ শক্তি চট্টোপাধ্যায়ের কবিতাটা মনে পড়ে যায়। আচ্ছা, দরজায় করানের রাত্রিবেলা অবনী বাড়ি আছো। হ্যাঁ, কবিতাটা এরকম, দুয়ার রেখে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের করানারা, অবনী বাড়ি আছো। আধ্যাত্মিক হৃদয় দুর্গামী, ব্যথার মধ্যে ঘুমিয়ে পড়ি আমি, সহসা শুনি রাতের করানারা, অবনী বাড়ি আছো। তো আরো একটা পংক্তি আছে, যাই হোক আমার স্মৃতি এতটুকুই অনুমোদন করলো। যথেষ্ট সুন্দর বলেছো। তো এরকম প্রচুর কবিতা আছে, সেই কবিতার মধ্যে আমরা সুভাষচন্দ্র বসুকে খুঁজে পাই। দুর্ভাগ্যের বিষয় আমাদের পাঠ্যক্রমে আজও সুভাষচন্দ্র বসু সেইভাবে দিতে পারেনি, একটা পুরনো বৃত্ত রচনা হলো না। আইএনের যে ডেডিকেশন, বা যেভাবে আইএনের সৈন্যদের মারা হয়েছে, ব্যারাকপুর, নীলকুঠি এসব জায়গায় মারা হয়েছে, এবং দেশ স্বাধীনে যে নেতাজির গুরুত্বপূর্ণ ভূমিকা, আমরা তো নেহেরু গান্ধী নিয়েই পুরো থাকলাম। আমরা তো গান্ধী নিয়ে, আমি এগুলো কিন্তু স্টেটসম্যান পত্রিকায় সিরিজ অফ লেখা লিখেছি। তুমি অম্লানকে জিজ্ঞেস করবে, অম্লানকে আমি পাঠাই আমার লেখাগুলো। অম্লানের কাছে আমার রিসেন্টলি গান্ধী নিয়ে লেখা আছে, সুভাষচন্দ্র নিয়ে যে লেখাগুলো পাঠিয়েছে অম্লানকে আমি পাঠিয়েছি। অম্লান আমার লেখা পড়ে, আমার লেখাকে পাঠিয়েছি অম্লানকে। আজকে এই অনুষ্ঠান, এখানে অনুষ্ঠান বলবো না, কারণ অনুষ্ঠান বললেই সবসময় মনে হয় যে একটা কি বলবো, একটা মনে হয় বিনোদনের অন্তর্গত। আমরা এটাকে কখনোই বিনোদনের অন্তর্গত করতে চাই না। আর শেষে বলবো, এই পর্ব এখানেই শেষ নয়, কারণ প্রফেসর অধ্যাপক নন্দলাল চক্রবর্তীর কাছে আমি আবার আসবো, নেতাজি প্রসঙ্গ নিয়ে আসবো, আরেকটা অন্য দিকে, অন্য দিগন্ত যেখানে খুলে যায়। আর আশা করব, সেদিন কষ্ট করে বলছিলাম, কষ্ট পেয়ে ডক্টর শঙ্কর চ্যাটার্জি বলছিলেন, আমিও বলছিলাম, হয়তো আমাদের প্রজন্মও দেখে যেতে পারবে না, বা পারবে, আমি জানি না কি হবে ভবিষ্যৎ, কিন্তু পরের প্রজন্মের কাছে যদি আমরা এই কিছু কিছু ফুলকি, আলোর ফুলকিগুলোকে যদি পৌঁছে দিতে পারি, তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে। তুমি যে কাজটা করছো তার জন্য তোমাকে অজস্র ধন্যবাদ। হ্যাঁ, আর আপনি যে সময় দিয়েছেন, আপনাকে প্রণাম, আপনাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করবো না, এবং কি বলবো, আর কিছু বলার নেই। কিন্তু আমাদের কিন্তু, আমরা কিন্তু বলবো, বলে যাব, আমাদের ভয়েসের কথা আমরা বলে যাব, এবং আমার বিশ্বাস তোমার কথা কিন্তু লোকে শুনবে। আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি মিলিয়ে নিও। মানুষ আছে শোনার জন্য, উৎসুক আছে, আমরা শোনাই না, বহু দূর দূর থেকে লোকে শোনে। ভালো থাকবেন সকলে বন্ধুরা, শুভরাত্রি। শুভরাত্রি।